আজকে আমার সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ডাক্তার তাহের, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ আপনি যুক্ত হয়েছেন। জি, আপনাকেও ধন্যবাদ আমাকে আপনার এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। আমি কিছু সুনির্দিষ্ট এবং কিছু জেনারেল প্রশ্ন আপনার কাছে করব, যতটা সম্ভব উত্তর পাওয়ার চেষ্টা করব। শুরুতেই একটা আপনার বক্তব্য নিয়ে খুব আলোচনা হচ্ছে। নিউ ইয়র্কে গত 27 সেপ্টেম্বর একটা সংবর্ধনা আয়োজনে আপনি বলছেন যে অনেকে বলে, আমি একটু আপনাকে কোটি করি যেগুলো পত্রিকাগুলোতে আসছে, একটু আপনার কাছে ক্ল্যারিফিকেশন চাই। অনেকে বলে জামায়াত ক্ষমতা এলে ভারতের হামলার আশঙ্কা রয়েছে। আমি বলেছি দোয়া করতেছি এরা যেন ঢুকে পড়ে, ভারত ঢুকলেই আমাদের সেই বদনাম যাবে যা 1971 সালে চাপানো হয়েছিল। তখন আমরা প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণ করার একটা সুযোগ পাবো। কমপক্ষে 50 লাখ যুবক তো ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে আসবে, তাদের 2 ভাগ করে দেবো, 1 ভাগ গেরিলা যুদ্ধে অংশ নেবে, বাকিরা বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়বে। আপনি রাসূল সাল্লাল্লাহু সাল্লামের গাজওয়া সম্পর্কিত হাদিসেরও উল্লেখ করেছেন সেই বক্তব্যে। কয়েকটা প্রশ্ন, আপনি কি বা জামাতে ইসলাম কি আসলেই চায় বদনাম ঘোচাতে ভারতের সাথে কোনো যুদ্ধ বা ভারত হামলা করুক? এটি কি জামাতে ইসলাম আসলেই চায়? আপনাদের কি আসলেই 50 লাখ যুবক এর একটা প্রস্তুতি আছে? প্রথমত হচ্ছে ইটস এ পলিটিক্যাল রেটরিক। এটা আসলে এই ধরনের কোন সিচুয়েশন হওয়ার কোন আশঙ্কাই আমরা করছি না। একজন প্রশ্ন করেছিল আমি কিছুটা যোগ কিছুটা সিচুয়েশন ট্যাকেল করার জন্য বলছি। ভারত আমাদের দেশে হামলা করবে কেন? কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আর 2 নম্বর হচ্ছে সেরকম পরিস্থিতি তৈরির কোনো সুযোগ এই জন্য নাই যে আমরা যদি ক্ষমতায় চাই। জামাত ইসলামের পলিসি হচ্ছে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। এটা প্রতিবেশী রাষ্ট্র হোক অথবা আমাদের গ্লোবে যে কোনো রাষ্ট্র তাই হোক, আমরা চাই যেটি সেটা হচ্ছে বাংলাদেশ কখনো কোনো রাষ্ট্রের কাছে মাথা নত করবে না। সমতার ভিত্তিতে, সমমর্যাদার ভিত্তিতে, সম অবস্থানের ভিত্তিতে আমরা সকলের সাথে একটা সুসম্পর্ক চাই। ভারত একটি আমাদের বৃহৎ প্রতিবেশী। ভারতের সাথে আমাদের সুসম্পর্কের প্রয়োজন, আবার আমাদের সাথে ভারতের সুসম্পর্কের প্রয়োজন। কিন্তু আনফর্চুনেটলি বাজারে নানা ধরনের বিভ্রান্তিকর বক্তব্য আছে এবং বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের ক্ষেত্রেও মানুষের ভিতরে নানা রকম সংশয় এবং সন্দেহ আছে। কারণ ভারত দীর্ঘদিন ধরে একটি দলকে খুবই অন্যায়ভাবে সমর্থন দিয়েছে, অবৈধ নির্বাচনকে তারা স্বীকৃতি দিয়েছে এবং যে কোনো ভাবে জেনেতন ভাবেই তারা তাদের স্বার্থ হাসিল করার জন্য একটি দলকে ব্যবহার করছে। আপনি বলছিলেন ভারতের পক্ষ থেকে অনেক বিভ্রান্তিকর বক্তব্য আছে, আপনি কি মনে করেন আপনার এই বক্তব্য সেটিও কোনো বিভ্রান্তি তৈরি করবে এমনকি ভারতের? সেটা তো আমাদের, আমি যেটা বলেছি এটা কোনো আমাদের পলিসির ইস্যু নয় বা এই ধরনের কোনো বিষয় আগে থেকে চিন্তা ভাবনা করা হয়েছে এবং সেটা রিফ্লেকশন এসে সেরকমই নয়। আমি যেটা বলেছি, একজন বলেছিল যে আপনারা গেলেই ভারত হামলা করবে, তখন এটা আমি অন দ্য স্পট অ্যাজ এ রেটরিক খুবই হালকাভাবে কথাটি বলেছি। আমার মনে হয় আপনি একটা ক্ল্যারিফিকেশন দিয়েছেন যেটি একটা রেটরিক হালকাভাবে দিয়েছেন। আমি এটা মনে করি ভারত এই ধরনের কোনো চিন্তা করছে না, চিন্তার কোনো প্রয়োজনও নেই, আর আমাদেরকে সেরকম মোকাবেলা করার কোনো প্রয়োজন হবে বলে মনে করি না। আমি যে সংখ্যাগত ভাবে যেটা বলেছি এটা জামাত বা শিবিরের এতগুলো লোক আছে সেটা আমি মিন করিনি, আমি বাংলাদেশের যুবকদের কথা বলছি। আচ্ছা, আপনি বলছেন যে বদনাম ঘোচাতে এই বিষয়টা বলছেন, মানে এবং এই বদনাম যেটা চাপিয়ে দেওয়া হয়েছিল 1971-এ, আসলে বদনামের ভাগিদার কি আপনারা হবেন না? বদনামের ভাগ কি আপনারা নেবেন না? এটা কি শুধুই চাপিয়ে দেওয়া? কারণ ধরেন বিচার সম্পর্কে আপনাদের যতই সেটি নিয়ে রিজেক্ট করে দেই না কেন, আপনাদের এক সময়ের যার জোট সঙ্গী বিএনপি তারাও আপনাদের স্বাধীনতা বিরোধী বা যুদ্ধাপরাধীদের দল বলছে আপনাদেরকে। এমনকি সরকারের মধ্যে আছেন উপদেষ্টা আসিফ নজরুলের কথা বলছি, তিনিও তারও সাম্প্রতিক মানে কিছুদিন আগের একটা বক্তব্য দেখছিলেন, তিনি বলছেন একমাত্র দেলোয়ার হোসেন সাইদি ছাড়া বাকিদের সবারই যুদ্ধাপরাধের সাথে সম্পৃক্ততা আছে, যাদের বিচারের আওতায় আছেন বা যারা গ্রেপ্তার হয়েছেন সেই সময়কার বক্তব্য এটি। এবং মানে সেটি তিনি কিন্তু ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য ছিলেন। মানে এটি কি শুধুই মাত্র বদনাম যেটি চাপিয়ে দেওয়া হয়েছে আপনাদের উপরে, এই অবস্থানে আপনারা আছেন? খুব মজার বিষয় এবং আইরনিক্যাল হচ্ছে এই যে বাংলাদেশ জামাত ইসলামী
খুব অ্যাক্টিভলি অফিসিয়ালি আওয়ামী লীগের সাথে জোটবদ্ধভাবে কাজ করেছে, বিএনপির সাথে জোটবদ্ধভাবে কাজ করেছে, এবং যে উপদেষ্টার কথা বলেছেন তার সাথে আমরা এখন ক্লোজলি কাজ করতেছি। তো এখন আমরা যখন তাদের সাথে কাজ করি তখন তো আমাদের সমস্ত কোনো দোষ তাদের কাছে থাকে না। আর আমরা যখন তাদের প্রয়োজনে রাজনৈতিক বিরোধিতা করি তখনই তারা আমাদেরকে এই কথা বলে। তো তাহলে যে কোনো মানুষ এটা বলবে যে একটা স্লোগান আছে না, সঙ্গে থাকলে সঙ্গী, পক্ষে থাকলে সঙ্গী, বিপক্ষে গেলে জঙ্গি। তা একই লোকেরাই তো আবার সঙ্গী আর জঙ্গি হইতেছে। তো তাইলে যে জঙ্গিদের সাথে চলে তারা এই জঙ্গিদের সাথে একসাথে হওয়ার দায়িত্ব নেবে না? যাদের কথা বলি এগুলো সব একটা পলিটিক্যাল স্ট্যান্ডিং এবং স্ট্যান্ডবাজি বলে আমি মনে করি। জি, পলিটিক্যাল স্ট্যান্ডিং স্ট্যান্ডবাজি। তার মানে কি মুক্তিযুদ্ধের সময় আপনাদের যে পাকিস্তানকে শুধু সমর্থনই নয়, সহায়তা বা সহযোগী হিসেবে কাজ করা, সে সময় গণহত্যায় তৎকালীন যে পত্রিকাগুলো পাওয়া যায়, এটি যদি আজকে আমার আলোচনার মূল বিষয়বস্তু না, একটুখানি শুনবো আপনার কাছ থেকে যে সেটি কি, সেই বিষয়টিকে কি আপনারা অস্বীকার করছেন যে আপনাদের ওখানে কোনো দায় নাই, এটি চাপিয়ে দেওয়া হচ্ছে বা স্ট্যান্ডবাজি? আমরা পরিষ্কার বলে বারবার বলছি যে বর্তমানে যারা জামাত ইসলামের নেতৃত্বে আছে তাদের কারোর সাথেই 71 সালের কোনো কাজের সাথে কোনো সম্পৃক্ততা নাই। 2 নম্বর, আমি আপনাকে আরেকটা কথা বলি যে আওয়ামী লীগের সময় বাংলাদেশের রাজাকারদের তালিকা করা একটা উদ্যোগ নিয়েছিল মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। তো সেই তালিকায়, যে তালিকা তারা তৈরি করেছে, আওয়ামী লীগই করেছে, সেখানে সবচেয়ে বেশি রাজাকারের সংখ্যা হচ্ছে আওয়ামী লীগের, 3000 কত, আমি একজ্যাক্ট নাম্বারটা মনে নাই। 2 নম্বরে আছে বিএনপি, তারও 2000-এর বেশি। আর 3 নম্বরে আছে জামাত ইসলামী, 37 বা 38 জন। তো যেখানে আওয়ামী লীগের 3500 রাজাকার আর জামাতে 37 জন রাজাকার পাইছে, তাহলে রাজাকারের দল কোনটা হইতে হিসাব করে বলে আর কি। তো এগুলো তো তারা বলছে, তাদের এই ডাটা, তারাই এসব বিষয়ে একসময় এক কথা বলছে। জি, কিন্তু মানে বিষয়টা হচ্ছে জামাতে ইসলামী তখন অফিসিয়ালি অবস্থান নিয়েছিল, আপনাদেরই মুখপাত্র সংগ্রাম, দৈনিক সংগ্রাম তৎকালীন কথা বলছি 71 সালের, তখন যখন আপনাদের নেতাদের পূর্বসূরিদের যে বক্তব্যগুলো পাওয়া যায় তাতেও তো দেখা যাচ্ছে আসলে আপনারা শুধু পাকিস্তানকে সহায়তায় নয়, আপনারা সমর্থন মানে একরকম যে আপনাদের তৎপরতা সেটি তো তখনও দেখা যায়, এখনো বলছেন, সবাই বলছেন। তবুও কি এটিকে এড়ানোর সুযোগ আছে বলে মনে করেন? আমি তো স্পষ্ট বলেছি, আমি যখন 71 সালে, আমি তখন ক্লাস 7-এর ছাত্র ছিলাম, আমার বাড়ি ছিল বর্ডারে। তো আমাদের এখানে অনেক মাইনরিটি লোকেরা বাংলাদেশের বর্ডার ক্রস করে ভারতে তখন আশ্রয় নিচ্ছিল। আমাদের বাড়িটি ছিল তাদের ইন্টারিম আশ্রয় নেওয়ার জন্য জায়গা, বার্জার ছিল আমাদের এখানে। এবং আমরা তখন এদেরকে পার করে দেওয়ার জন্য ছোট হইলেও আমরা ভূমিকা নিতাম, মুড়ি খাওয়াতাম, চিড়া খাওয়াতাম, পানি খাওয়াতাম। আর আর্মিদের টহল আছে কিনা দূর থেকে আমরা এটাকে পাহারা দিতাম। তো সেই হিসাবে তো এই ইনডাইরেক্টলি বাংলাদেশের স্বাধীনতার যে আন্দোলন, সংগ্রাম এবং যুদ্ধ চলছিল, স্বাধীনতার যুদ্ধ চলছিল, সেক্ষেত্রে ইনডাইরেক্টলি আমারও ভূমিকা ছিল। ইটস ভেরি ক্লিয়ার। জি, সহায়তা, সেখানে মুক্তিযোদ্ধাদের সহায়তায় আপনারও ভূমিকা ছিল, কিন্তু জামাত অফিসিয়ালি মুক্তিযুদ্ধের সময় যে ভূমিকায় ছিল সেটি কি সঠিক ছিল নাকি ছিল না, আপনি সেটি এক লাইনে শুনে আমি পরের প্রশ্নে যাই। এই বিষয়ে আমি তো আমার যে বক্তব্য দিছি এখানে আমি আছি। মানে এখানে কি এক লাইনে কোনো উত্তর দেবেন নাকি আমি পরের প্রশ্নে চলে যাব? না, আমি তো আমার বক্তব্য এখানে লাইনে শেষ করছি। জি, আচ্ছা, হ্যাঁ আর নায়ক উত্তরটা চাচ্ছিলাম যে সঠিক ছিল, ছিল না। না, সেটা তো আমি এই বিশ্লেষণ তো আমি কেন করবো, আমি তো এই বিচার করতে। ঠিক আছে, আমি তাহলে যেখান থেকে আসলে এই আরেকটা বক্তব্য তুলি, সেটিও একটা সংবর্ধনা আয়োজনে আপনি বলছিলেন যে আপনি মানে রাজনৈতিক আলোচনায় যাবার আগে একটু হয়তো ধর্মীয় বিষয়ে বলছিলেন, সেখানে বলছিলেন যে বংশ প্রসঙ্গে, যে এই বংশ কোনো বংশ নয়, আপনি আদম আলাইহিস সালামের সন্তান, সেই হিসেবে গর্বিত। এই প্রসঙ্গেই আপনি বলছিলেন যে বাকিদের জিজ্ঞাসা করছিলেন যে আপনাদের গর্ব হয় না, সবাই সমস্যারে বলছিলেন গর্ব হয়। আপনি বলছিলেন যে আমি আদমের বংশধর, আমার নীল রক্ত, আমি কেন ওই দেশ এই মার্কা ওই মার্কার সাথে কথা বলবো, মানে এই মার্কা ওই মার্কা যারা বহন করছে তাদের রক্ত আসলে কার রক্ত?
সেটা আমি আমি যেটা বুঝাতে চেয়েছি সেটা হচ্ছে আমরা পৃথিবীর প্রথম যিনি সভ্য মানুষ আদম, আমরা আদমের বংশধর, আদমের তো সকলেই বংশধর। আমি ওই যাই শব্দ বলি, সকল মানুষই তো আদমের বংশধর হয়ে আসছে। তাহলে এই মার্কার সাথে কথা বলতে সমস্যা কি? কেন বলবো এটা বলছেন তো, তাই জিজ্ঞাসা করছিলাম। না, এটা আমাকে আবার দেখতে হবে কোন মার্কার কথা আমি বলেছি, আমার একদিকে মনে নেই। কথা বলেন না, আমি আপনাকে কোটি করছিলাম, আমি কেন এই দেশ ওই দেশ, এই মার্কা ওই মার্কার সাথে কথা বলবো, এই ছিল আপনার বক্তব্য। আমি আই এম নট ভেরি ক্লিয়ার অফ দিস। আচ্ছা ঠিক আছে, এটাও এখন একটু আসি যে আপনাদের যে জাতিসংঘের সফর, যেখান থেকে আসলে আলোচনা বা আপনাদের সংবর্ধনা আয়োজনে আপনাদের বক্তব্যগুলো নিয়ে কথা বলছিলাম, একদম শুরু করি। এই সফর নিয়ে অনেক আলোচনা আছে, নজিরবিহীন ভাবে মানে বাংলাদেশ থেকে রাজনৈতিক দলের নেতারা আসেন। একটু জিজ্ঞাসা করি, আপনারা আসার সময় কি এজেন্ডা বা কি উদ্দেশ্য নিয়ে এসেছিলেন এবং সেই উদ্দেশ্য হাসিল হলো? আমরা যেটা এসেছিলাম, আমাদের মাননীয় উপদেষ্টা জাতীয় ইউনাইটেড নেশনসের যে কনফারেন্স, অ্যানুয়াল কনফারেন্স যেটা আছে, সেখানে আসতেছিলেন। এটা প্রতি বছরই রাষ্ট্রপ্রধানদের সম্মেলন হয় এবং আমাকে প্রথম একজন অ্যাডভাইজার ফোন করেছিলেন যে প্রধান উপদেষ্টা এবার যাওয়ার সময় আপনাদের মেজর 3টি দলের নেতৃত্বের সিনিয়র নেতাদেরকে সাথে নিয়ে যেতে চান। তো এবং আমাকে বললেন যে বিএনপি থেকে ফখরুল সাহেব যাবে, এনসিপি কেও তারা বলবেন, আমাদের কাছ থেকেও যেন একজন যাওয়া হয়। তো আমি তখন জামাতের ডক্টর শফিকুর রহমান সাহেবের সাথে আলাপ করি এবং আমরা বলেছি যদি অন্য দুজন যায় তাহলে আমরাও যাই। তো এই হিসাবে আমরা সেখানে সংযুক্ত হয়েছি। আমাদের কাছে যেটা মনে হয়েছে বা বলা হয়েছে যে আমরা বিশ্বের দরবারে এই জিনিসটাকে এস্টাবলিশ করতে চাই যে আমরা ইউনাইটেড আছি বাংলাদেশে, এবং আমরা নিজেদের ভিতরে রাজনীতি বিভিন্ন ইস্যুর ডিফারেন্স থাকলেও দেশের স্বার্থে, জাতির স্বার্থে, ডেভেলপমেন্টের স্বার্থে আমরা সব রাজনৈতিক মেজর স্টেক যারা আছে তারা একসাথে কাজ করছি উইথ কোঅপারেশন অফ দিস গভর্নমেন্ট। তো সেটাই আমার কাছে মনে হচ্ছে, আমরা সেই জন্য আসলাম। এবং আসাতে আমার কাছে ইমপ্রেশন হচ্ছে যে ইট ওয়াজ এ ভেরি গুড গেস্টার, কারণ আমরা যখন ইনভেস্টরদের প্রোগ্রামে কথা বলেছি তাদের আস্থা হয়েছে যে এরপরে যদি সরকার চেঞ্জ হয় বা যারাই নতুন সরকার গঠন করে তারাও ইনভেস্টমেন্টের এই পলিসির সাথে আমরা একমত থাকবো, এটা আমরা বলেছি, যেটা পজিটিভ আছে। তো সব মিলিয়ে একটা গুড এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে ইউনাইটেড থিংকিং এর ব্যাপারে। আপনারা মানে এই সরকার যা সিদ্ধান্ত নেবে পরে আপনারাও সেটাতে একমত থাকবেন বা একই সুরে কাজ করবেন, এটার একটা বার্তা, যদি আমি ভুল না বুঝি, তাই তো? আমরা ইউনাইটেড আছি জাতি হিসাবে মেজর ইস্যুতে আমাদের দেশের স্বার্থের ব্যাপারে। সম্প্রতি ডক্টর ইউনূস শুল্ক কমানোর ক্ষেত্রে, মানে ডক্টর ইউনূস সরকারের কথা বলছি, এনডিএ স্বাক্ষরের ব্যাপারে বা এনডিএ নিয়ে যে এগ্রিমেন্টটা হলো, সেটিও তো আসলে পরবর্তী সরকারকে বা পরবর্তী সরকারগুলোকে সেটি মানে চালাতে হবে। আপনারা কি সেই সম্পর্কে জেনেছিলেন যে পরবর্তীতে আসলে কি সম্পর্কে আপনাদের কাজ করতে হবে? না, শুল্ক কমানোর যেটা তো একটা নেগোসিয়েশন তারা করেছেন এবং আমি মনে করি অন্যান্য দেশ যেভাবে করতে পেরেছে তার চেয়ে আমাদের গভর্নমেন্ট ভালোই করেছে কম্পারেটিভলি, উইথ থ্যাঙ্কস টু আওয়ার গভর্নমেন্ট। অনেকে যেটা বলে যে এটার পিছনে আর কি বিনিময় আছে গোপন, তো গোপন যেটা সেটা তো গোপন, আমি জানি না যেহেতু এটা গোপন। এবং আমি মনে করি যে ডক্টর ইউনূস এমন কোন চুক্তি নিশ্চয় করবেন না যেটা বাংলাদেশের স্বার্থের পরিপন্থী হবে, এই কনফিডেন্স আমাদের আছে। এই জন্যই আসলে প্রশ্ন করছিলাম যে মানে এই সরকার যা করছে আপনারা তার সাথে একমত আছেন, বা পরবর্তীতে সরকার যারা আসবে তারা যদি সেই বিষয়ে সেভাবেই কাজ করে তাহলে এনডিএটা যা হলো সেটি আসলে পরের সরকার আসতে পারে যারা বা বিরোধী দলে যারা থাকতে পারে তাদের কি জানাটা আসলে প্রয়োজন নাই? না, আমরা যদি জানি যে এর বিনিময়ে কোনো চুক্তি হয়নি, আর তারপরে যারা বলে যেটা গোপন হয়েছে, গোপন তার আমি বলার কোনো আমার সুযোগ নেই। কিন্তু আমি এটা আস্থা রাখতে চাই এই গভর্নমেন্টের উপরে যে গভর্নমেন্ট এমন কিছু করবে না যেটা বাংলাদেশের এবং বাংলাদেশের মানুষের স্বার্থের পরিপন্থী হবে এবং করা উচিত না। এই গোপনীয়তাটাকেই রক্ষা করছেন। একটু
একটা মানে বাংলাদেশে রাজনীতিকরাই বলছেন, নানান জনে তো বলছেনই রাজনীতিকরাই বলছেন, আমি এদের এজেন্ডা বা উদ্দেশ্য নিয়ে জিজ্ঞাসা করছিলাম। অনেকে বলছেন যে ডক্টর ইউনূস আপনাদেরকে প্রোটেকশন, মানে রাজনৈতিক নেতাদেরকে প্রোটেকশন বা ঢাল হিসেবে নিয়ে আসছেন। কেউ বলছেন যে আসলে আনুষ্ঠানিক আলোচনা হচ্ছে বাংলাদেশ ঐক্যমত কমিশনে, কিন্তু সেখানে দূরত্ব মিটছে না বা বিভক্তিগুলো কাটছে না, এখানে অনানুষ্ঠানিকভাবে আসবেন এবং কথাবার্তা হবে, সেটি একটা উদ্দেশ্য ছিল। আবার কেউ বলছেন, আমি বিএনপির নেতা মেজর হাফিজের কথা বলছি, তিনি বলছেন যে ডক্টর ইউনূস ১০৪ জনকে নিয়ে পিকনিকে গেছেন, জাতিসংঘ সফরে পিকনিকে গেছেন বলছেন। আসলে কোনটার সত্যতা আছে? প্রথম কথা হচ্ছে, আমাকে এয়ারপোর্টে নামার পরে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি যেরকম প্রশ্ন করেছেন যে এখানে কোনো একটা কিছু অর্জনের জন্য আসছে কিনা। তো আমি মনে করি যে বাংলাদেশের কোনো বিষয় নিজেদের ভিতরে নেগোসিয়েশন করার জন্য, আলাপ আলোচনা করার জন্য বাংলাদেশ মাটির সবচেয়ে উপযুক্ত জায়গা। এটার না করে আমরা আমেরিকায় সেটা করতে হবে এই প্রয়োজনীয়তা আমি মনে করি না, এটা আমি ঠিকও মনে করি না। সুতরাং আমরা যে জন্য ডক্টর ইউনূস সাহেবের কাছে আসছি সেটা হচ্ছে একটা সলিডারিটি শো করার জন্য, এবং সেই কাজটি সফলভাবে হয়েছে বলে আমি মনে করি। এর বাইরেও এখানে এক্সট্রা কিছু প্রোগ্রাম হয়েছে, এনআরবির একটা প্রোগ্রাম হয়েছে নন রেসিডেন্স বাংলাদেশিদের জন্য, ইনভেস্টর ফোরামদের একটা মিটিং হয়েছে, সাইডলাইনে অনেকগুলো কাজ হয়েছে, সবগুলো ভালো ইফেক্টিভ হয়েছে বলে আমি মনে করি। সুতরাং যে সমস্ত কথাবার্তা, মানুষ তো কত কথাই বলতেছে, এ ধরনের কোনো কিছু এজেন্ডা ছিল কিনা সেটা আমার জানা। জি, সলিডারিটি শো করার জন্য আপনারা আসছেন বলছেন, কিন্তু নিজেদের মধ্যে সেই সলিডারিটি বা ঐক্যমত, সেই বিষয়টা আসলে আপনাদের কোন অবস্থানে আছে? কারণ আমরা দেখলাম এক যাত্রায় ৩ ফল হলো। ডক্টর ইউনূস ভিআইপি প্রোটোকলে চলে গেলেন, আপনি স্বাগত, আপনাকে স্লোগান জানিয়ে স্বাগত জানিয়ে আপনাকে রিসিভ করা হলো। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপি নেতারা, ওখানেও আবার ২ ফল। সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কম গালিগালাজ বা খানিকটা সমীহর পেলেন, অন্যদিকে আখতারকে ডিম খেতে হলো, তাসনিম যারা গালিগালাজ খেলেন। মানে এক যাত্রা আসলে অনেকগুলা ফল হলো। তাহলে ঐক্যবদ্ধ যে আপনারা, সেটি কি সেই যাত্রা থেকে, মানে আপনাদের মধ্যে ঐক্যবদ্ধ হবার যে জায়গাটা বা নিজেদের মধ্যে যোগাযোগের জায়গা, সেখানে কি কোনো রকম এই ঘটনার কোনো প্রভাব পড়েছে কিনা? এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এটাকে ওইভাবে বিশ্লেষণ করার কোনো সুযোগ নেই। কারণ আওয়ামী লীগ কি প্ল্যানটা কি এরকমই করছিল? আওয়ামী লীগ এটা জানতে পারতো আমরা কোন সময় কিভাবে কতটুকু কে আগে কে পিছিয়ে যাবে? এটা তো এমন হইতে পারতো ফখরুল সাহেবেরা একটু আগে গেছে, আমি আগে যেতে পারতাম, ওনারা একটু পিছিয়ে যেতে পারতাম। সুতরাং এগুলো হচ্ছে সব মানুষের চিন্তা এবং আবিষ্কার, আমি মনে করি না সেটা। আর যেটা হয়েছিল ওটা কিছুটা মিসম্যানেজমেন্ট, কিছুটা ইনফরমেশন কমিউনিকেশন গ্যাপ ছিল, যে আমাদেরকে প্রধান উপদেষ্টার বহরেই নিয়ে যাওয়ার সিদ্ধান্ত ছিল এবং অ্যারেঞ্জমেন্টও ছিল, কিন্তু বিষয়গত যে একটা মৌলিক পার্থক্য আছে, এটা যারা আমাদের হ্যান্ডলিং করছিলেন তাদের হয়তো এটা জানা ছিল না। ডক্টর প্রধান উপদেষ্টা মাননীয় এবং অন্যান্য উপদেষ্টাদের জন্য বোধহয় G1 টাইপের একটা বিষয় ছিল, যেটার জন্য ফিঙ্গারপ্রিন্টের দরকার হয় না, কিন্তু আমাদের বিষয়টা ছিল B1 B2 টাইপের, যেটার জন্য ফিঙ্গারপ্রিন্টের দরকার হয়। তো সেই জন্য ওইদিকে অ্যারেঞ্জমেন্ট হওয়ার পরেও পরে যেহেতু একটা মিসকমিউনিকেশন হয়েছে, আমরা তখন নর্মাল ওয়েতে ফিঙ্গারপ্রিন্ট যেখানে হয় ইমিগ্রেশন দিয়ে আসছি। যদিও একজন আমেরিকান অফিসার ছিল আমার সাথে, আমার ফিঙ্গারপ্রিন্টটা সে আর নেয়নি, বলছে তো আমারটা দরকার নেই। তো এটা ছিল একটা গ্যাপ অফ কমিউনিকেশন বিটুইন আওয়ার প্রটোকলস এন্ড দি ইমিগ্রেশন অফিসার আমেরিকার জন্য। এই গ্যাপ অফ কমিউনিকেশন কি আপনি কি ব্যর্থতা বলবেন নাকি উদ্দেশ্য প্রণোদিত বলবেন? আসলে কি ছিল? কারণ এরকম একটা ভিআইপি টিম আসছে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা আসছেন, প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা আসছেন, এরকম মানে লেজে গোবরের অবস্থা কিভাবে হতে পারে? আমি মনে করি যে এটা একটা ইনভেস্টিগেশন হওয়া দরকার, এবং এই ইনভেস্টিগেশনে যেটা বেরিয়ে আসবে সেটা আমাদেরকে জাতিকে জানানো দরকার। বিফোর ইনভেস্টিগেশন আমি কোনো কমেন্টস করতে চাই। আপনি বলছিলেন যে আপনিও যেতে পারতেন ওদিকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেদিকে চলে গেছেন আপনিও বের হতে পারতেন, তখন আপনি কি মনে করেন যদি আপনি ওরকম বের হয়ে যেতেন তাহলে কি মানে আপনাকেও ডিম হামলার শিকার হতে হতো বা আপনিও এরকম গালিগালাজের শিকারই হতেন? না, সেটা আমি জানি না, সেটা হয়তো হইতো না। এই জন্য আমি যদি আগেও যেতাম তো তাহলে আমাদের ওইখানে তো কয়েকশো লোক আসছিল আমাকে ওয়েলকাম করার জন্য। সুতরাং আমাদের লোকের সংখ্যা
দেখে হয়তোবা তারা সাহস করতো না আগানোর জন্য। আর আপনাদের তখন লোকজন মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের কি কোনো রকম সহায়তা, মানে যে কাজটা আপনার সাথে করতো সেরকমটা কি প্রত্যাশিত ছিল না যে এরকম সিরিয়ান নেতা তার সাথে তার জন্য করবেন? ওটা হচ্ছে কি, আমাদের ওটা একটু ডিফারেন্স আছে। আমাদের লোকেরা তো টোটাল অ্যাটেনশনটা ছিল আমার দিকে, স্বাভাবিকভাবে। আর অন্য যারা ছিল তারা তো ভাবছে তাদের লোকেরা বা তারা সেভাবে যাবে, তো সে কারণে বিষয়টা ওইরকম ছিল না আর কি। কিন্তু আমি যদি আগে যেতাম, আমাদের লোকেরা যদি আগে আমাকে নিয়ে ব্যস্ত থাকতো, তারপরে একটা ন্যাচারাল প্রোটেকশন হয়ে যেত, তারা যদি পিছনে থাকতো বা আমাদের সাথে থাকতো। এরপরে আমি শুনেছি যে ফখরুল সাহেব এবং আক্তার সাহেবের আশেপাশে যে 2-4 জন লোক ছিল প্রটেকশনের জন্য, তারাও মূলত আমাকে রিসিভ করার জন্য আসছিল। এ ধরনের লোকরাই ওইখানে গিয়ে কিছুটা ভূমিকা নিয়েছে পজিটিভলি। জি, এই সফরের একটা অন্যতম আলোচিত, সমালোচিত বা প্রশ্নবিদ্ধ জায়গা হচ্ছে 104 জন সফর সঙ্গী, যেটি আসলে মেজর হাফিজের কথা বলছিলাম যে পিকনিক করতে গেছেন 104 জনকে নিয়ে, এরকম কথা বলছে। এত বিরাট মানে দলবল নিয়ে আসার কারণ কি আমি জিজ্ঞাসা করছিলাম একজন সাবেক রাষ্ট্রদূত, যিনি জাতিসংঘে এখানেই এই গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করেছেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন, হুমায়ুন কবিরের কথা বলছি। তাকে জিজ্ঞাসা করছিলাম যে অন্যান্য দেশ থেকে যারা আসলে সফরে আসেন জাতিসংঘে যোগ দিতে, সেখানে সফর সঙ্গী কতজন থাকেন? তিনি বলছিলেন 15 থেকে 20 জন থাকেন। তো আমাদের দেশ থেকে অতীতে না হয় দেখতাম, তার অনেক সমালোচনা আছে, শেখ হাসিনা যখন আসতেন বা অন্যান্য। এখনো কেন 104 জন আসলে, এটি নিয়ে আপনার কি মনে হয়? এটি কি নিন্দনীয় নাকি যথাযথ? কত হচ্ছে এর সংখ্যা কত হওয়া উচিত ছিল, কারা কারা আসছে, ডিটেলসটা আসলে আমার জানা নেই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এর আগে তো 300 গেছে, সেটাও আছে নাম্বার। থার্ড হচ্ছে যে এখানে যে অনেকগুলো কাজ করা হয়েছে, এটা শুধু মিটিং এ অ্যাটেন্ড করা নয়, এর সাইডলাইনে ফরেন মিনিস্টারদের মিটিং ছিল, বিজনেস ফোরামের মিটিং ছিল, ইনভেস্টমেন্ট গ্রুপদের মিটিং ছিল, এবং বিভিন্ন সেশন ছিল বিভিন্ন। যেন আমি স্বাস্থ্য উপদেষ্টা জিজ্ঞেস করলাম যে উনি কেন আসছেন, উনি বললো যে আমার স্বাস্থ্য সংক্রান্ত অনেকগুলো বিষয় এখানে সেমিনার, সিম্পোজিয়াম বা ডিসকাশন মিটিং আছে, ওই জন্য আসছে। তো এই জন্য টোটাল প্রোগ্রামটা আমার জানা নাই, কিন্তু সকলেই এখানে মোটামুটি ব্যস্ত ছিল। আর আমার যেটা মনে হয়েছে, একটা বিরাট সংখ্যার লোককে আসতে হয়েছে হয়তো সিকিউরিটির জন্য। চিফ অ্যাডভাইজারের তো একটা নির্ধারিত প্রটোকল সিকিউরিটি থাকে, তো তাদের সঙ্গেও ছিল একটা অ্যামাউন্ট। সব মিলিয়ে হয়তো এরকম মনে হয়েছে, কিন্তু আই ডোন্ট নো এক্স্যাক্টলি কতটা বেশি এসেনশিয়াল ছিল, কতজন প্রয়োজন ছিল। আপনারা যদি সামনে ক্ষমতায় আসেন, যদি আপনারা প্রতিনিধি বহর নিয়ে আসেন, সেখানে আসলে কতজন সফর সঙ্গী যৌক্তিক বলে মনে করবেন আপনারা, বা কতজন নিয়ে আসবেন, ধারণা একটা চাই। এটা নির্ভর করবে কি ধরনের ডেলিগেশন হবে, তার কাজ কি হবে, কতগুলো মন্ত্রণালয় সেখানে ইনভলভ থাকবে, এগুলো সব মিলেই তো নাম্বার ঠিক করতে হবে। তবে আমরা এটা অ্যাসিওর করতে চাই যে খুবই এসেনশিয়াল প্রয়োজন না হলে আমরা বাড়তি কোনো ডেলিগেশন যাওয়ার, পাঠানোর বা গঠন করার কোনো চিন্তা আমাদের নেই, এবং এটা হবেও না। আমরা খুবই প্রয়োজন, মিনিমাম মোস্ট, সেটাকে নিয়েই আমরা ডেলিগেশন করব, যাতে রাষ্ট্রের খরচ এখানে মিনিমাইজ করা যায়। জি, ধন্যবাদ। আসলে এটাই আমার প্রশ্ন বারবার যাচ্ছিল, অন্য দেশগুলোর 15-20 জনে হয়ে যায়, আমাদের কেন এত মানুষের আসবার প্রয়োজন হয়? সেটি গত সরকারেও এখনো একরকম ধারাবাহিকতা, হয়তো সংখ্যাটা কিছুটা কমেছে। একটু এই প্রশ্নটা করি, এই প্রশ্নটা সবসময় আসছে যে এনসিপি কোন বিবেচনায় প্রধান দল হিসেবে এখানে আসলো? শুধু এখানে না, বাংলাদেশেও যাবতীয় আয়োজনে প্রধান দল হিসেবে 3টি দলের একটি হচ্ছে এনসিপি। মানে যে সমালোচনাটা হয় যে তারা যে খুব জনপ্রিয় হয়ে উঠেছে, জরিপটা বলে না, ভোটে জিতবে জরিপটা বলে না, তারা এখনো নিবন্ধনও পায়নি, মানে কোন বিবেচনায় আপনি মনে করেন? এটা তো খুব স্পষ্ট যে আজকে যে কারণে আমরাও এখানে আসতে পারলাম, বিএনপিও আসতে পারলো, একটা নতুন ইন্টারিম গভর্নমেন্ট হইতে পারলো, ইন্টারিম গভর্নমেন্ট এখানে আসলো, সবটার পিছনে যারা এনসিপি করেছে, তার সাথে জড়িত, তাদের তো এখানে একটা বিশাল ভূমিকা ছিল পরিবর্তনের ক্ষেত্রে। তো সেটাকে তো ভোটের সংখ্যা দিয়ে হিসাব করলে হবে না, তাদের অবদানকে বিবেচনা করে এখানে আনতে হবে। আমি মনে করি আজকে বাংলাদেশের যে একটা অভূতপূর্ব পরিবর্তন এসেছে, এই পরিবর্তনের বাংলাদেশের সকল মানুষের অবদান আছে, ছোট বড়, নারী পুরুষ, শিশু বৃদ্ধ, সকলের অবদান আছে, এতে কোনো সন্দেহ নেই। যারা পলিটিক্যাল পার্টি ছিল অতীতে বা এখনো আছে, ছোট বড় সকলেরই অবদান আছে। কিন্তু দিয়াশলাইটা মানে এটা কি আগুনটা মানে ইগনাইট করেছে, জ্বালাইছে এখানে যারা
যুবকদের যে নেতৃত্ব সেই নেতৃত্বের ভিতরে, এবং সেই নেতৃত্ব এখন রাজনৈতিক প্ল্যাটফর্মে এনসিপি হিসাবে তারা প্রতিনিধিত্ব করছে। তাদের অবস্থানটাকে, মর্যাদাটাকে বা গুরুত্বটাকে কত সংখ্যার মানুষ এই দলের সাথে আছে সেসব বিবেচনা না করে পরিবর্তনে তাদের ভূমিকা এবং কন্ট্রিবিউশনটা যা ছিল সেদিকে তাদের ভূমিকা বা কন্ট্রিবিউশনটাকে রেকগনাইজ করা হচ্ছে। ধরুন শিবিরের ছেলে ছিল, ছাত্র দলের ছেলে ছিল, এমনকি ছাত্রলীগের অনেকে ওই সময় ছাত্রলীগ থেকে সরে এসে তারা অভ্যুত্থানের পক্ষে নেমেছে। মানে ছাত্রলীগ তো সুবিধাজনক অবস্থায়, সেই সুবিধা ছেড়ে তারা মানে অভ্যুত্থানের পক্ষে কাজ করেছে, মারও খেয়েছে তখন ছাত্রলীগের কাছে। তো তাদের রেকগনিশনটা কোথায়? শুধুমাত্র অবশ্যই সকলের রেকগনিশন হওয়া উচিত হচ্ছে। আমি তো আমার বক্তব্যে এখন আপনার জবাবে বলেছি যে সকল শ্রেণীর মানুষের এখানে অবদান ছিল। আমি 22 জুলাই আমাকে অ্যারেস্ট করা হয় এই আন্দোলনের কারণে। 6 আগস্ট আমি বেরিয়ে এসে 7 আগস্ট আমি ঢাকা মেডিকেল কলেজে আহতদের দেখতে গিয়েছিলাম। আমি অবাক হলাম যে প্রায় 70 থেকে 80% আহত লোকরাই হচ্ছে আমাদের সাধারণ পেশার ভাইয়েরা। রিক্সাওয়ালা আছে, ঠেলা গাড়িওয়ালা আছে, ফেরিওয়ালা আছে, বিশাল অবদান তাদের। তো সকল শ্রেণীর মানুষের অবদান ছিল, তবে তাদের অবদানটাকে তারা যা প্রাপ্য সেটা আমরা কিন্তু খুব বলি না। আমি এখন সব জায়গাটা বলা শুরু করেছি যে আমাদের এই শ্রেণীর মানুষেরও অবদান খুব সাংঘাতিক ভাবে ছিল। তো অবদান সকলেই আছে, তারপরও এদের ভূমিকাটা পায়োনিয়ার ছিল। আমি মনে করি সেই কন্ট্রিবিউশনে তো তাদের একটা গুরুত্ব আছে, এবং এই গুরুত্বটা আমাদের দিতে হবে, কারণ জুলাই চেতনাকে ধরে রাখতে হলে তাদেরকেও গুরুত্বপূর্ণ জায়গায় মর্যাদা আমাদের রাখতে হবে। আপনার ব্যাখ্যা স্পষ্ট। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এই প্রশ্নটা সর্বত্র বারবার বলা সত্ত্বেও এই সব প্রশ্নটা বারবার আসছে। সেখানে আপনাদের একটা আন্দোলনীয় কথা হচ্ছে যে আপনারা পিআর এর দাবিতে আন্দোলন করছেন, জাতীয় পার্টি নিষিদ্ধ, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড, এবং দুর্নীতি এবং ফ্যাসিস্ট সরকারের দুর্নীতির জুলুম নির্যাতন এবং দুর্নীতির বিচার, 5টা দাবিতে আপনারা রাজপথেও আন্দোলন করছেন। এই আন্দোলনের আসলে উদ্দেশ্য কি? আমাদের আন্দোলনের উদ্দেশ্য তো হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন, অবাধ নির্বাচন, এবং আমরা জুলাই আগস্টের যে সংগ্রাম ত্যাগ হয়েছে তার ভিত্তিতে দেশের রাজনীতিতে, সংস্কৃতিতে, শাসনে, গভর্নেন্সে যে একটা মৌলিক পরিবর্তন আসা উচিত। এবং যদি সেটা না হয় তাহলে তো এই রক্ত জীবন দেওয়ার কোনো মানেই হয়। তো আমরা যেহেতু এখন পর্যন্ত জুলাই চার্টার অ্যাপ্রুভ হয়নি, অ্যাপ্রুভ মানে এগ্রি, কিন্তু এটা লিগেল ভিত্তি দেওয়া হয়নি। এবং আমরা বলছি যে 54 বছরের রাজনীতি নির্বাচনের ইতিহাসে আমরা কোনো সুস্থ নির্বাচন পাইনি, জনগণের সঠিক প্রতিনিধিত্ব হয়নি। 41% ভোট পেয়ে 2/3 চেয়ে বেশি আপনার পার্লামেন্টের সিট পেয়ে গেছে এমন দল আছে, দেয়ার মেজরিটি 41% ভোট দিয়েছে তাদেরকে, আর 39% লোক তো 41 হলে 59% লোক তো ভোট দেয় নাই। তো তাহলে কিন্তু অথচ তারা 2/3 পেয়ে গেছে, মাইনরিটি গভর্নমেন্ট হয়ে গেছে ভোটের দিক থেকে। এই সব কিছু মিলে আমরা মনে করি অয়েল রিপ্রেজেন্টেশনটা হবে পিআর সিস্টেমে যদি হয়, এবং ভোট ডাকাতি হবে না, রাতের ভোট দিনে হবে না, দিনের ভোট রাতে হবে না, সবকিছু আমরা চাচ্ছি। তো ফেব্রুয়ারি ইলেকশন করার যে বিষয়টিটা ঠিক আছে, কিন্তু তার আগে যে পরিবর্তনগুলো দরকার, যে দাবিগুলো পূরণ হওয়া দরকার, সেটা হওয়া দরকার। এবং সেই জন্যই গভর্নমেন্ট যেহেতু বারবার দাবি দেওয়ার পর এটা করছে না, এই জন্য আমরা মাঠে আন্দোলন শুরু করেছি। এখানে আমি একটা প্রশ্ন করতে চাই, যদিও পিআর এর বিষয়টা আমি আলোচনায় আনতে চাই না, সেটা নিয়ে আপনারা অনেক জায়গায় কথা বলছেন, অনেক কথা বলছেন, ব্যাখ্যাও দিয়েছেন, যদিও 56% মানুষ পিআর বোঝেই না, এমনটি জরিপে আসছে। আমি আসলে মূল যে প্রশ্নটা করতে চাই আপনার কাছে, 71% লোক পিআর চায়। জি, জরিপের হয়তো নানান তেলেসমাতি থাকতে পারে। আমি যে প্রশ্নটি আসলে মূলত করতে চাই যে আপনারা ঐক্যমত কমিশনে তো বসছেনই, ঐক্যমত না হলে যদি রাস্তায় নেমে চাপ প্রয়োগের কথা চিন্তা করেন, এখন বিএনপিও যদি চিন্তা করে আমরা পিআর চাই না সেই দাবিতে রাস্তায় নামবো, অন্য দলও যদি মনে করে আমরা এটা চাই এই জন্য রাস্তায় নামবো, তাহলে নির্বাচনের আগে পরিস্থিতি কেমন হবে? মানে সোজা আঙ্গুলে ঘিয়ে না উঠলে বাঁকা করার একটা প্রক্রিয়া কি চলছে রাজনীতিতে? না, আপনি মনে করি সেরকম প্রত্যেকে যদি রাজপথে নামে সেটা একটা ভালো দিক, তখন আমরা একটা লেভেল ফিল্ড পজিশনে থাকবো, এবং সেটা যেটা যৌক্তিক, সরকারের দায়িত্ব যেটা যৌক্তিক, তারা সকল দলের ভিতরে আলোচনারও ব্যবস্থা গ্রহণ করতে পারেন, অথবা যেটা যৌক্তিক হবে মানুষের জন্য সেটা তারা নিশ্চিত সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন।
জি, মানে রাজপথে নামলে লেভেল প্লেইং ফিল্ড হবে বলে আপনি মনে করছেন, কিন্তু মানে তখন পরিস্থিতি, রাজপথের পরিস্থিতি কি হবে, মানুষের জীবন অবস্থা কেমন হবে, সেই প্রশ্নটিও আমি একটু করছিলাম আপনার কাছে। এই প্রসঙ্গে কি কিছু বলবেন? আমি মনে করি রাজপথে আন্দোলন মানেই তো বিশৃঙ্খলা নয়, রাজপথের আন্দোলন মানেই তো মানুষের জনভোগ নির্ভর নয়। আমরা আমরা মনে করি আমরা সিস্টেম্যাটিক্যালি যদি আমরা দাবি জানাতে পারি, আমরা রাস্তায় লিগেল যে সমস্ত পলিটিক্যাল কর্মসূচি আছে সেগুলো আমরা পালন করি, এবং জনদুর্ভোগের যে বিষয়টি আছে সেটাকে রাজনৈতিক দলগুলো যদি খেয়াল রেখে ওটাকে মিনিমাইজ করে যদ্দূর করা যায় সেটা করি, তো তাহলে কোনো আর সমস্যা হবে না। কিন্তু সেক্ষেত্রে শুধু রাজনৈতিক দলের দায়িত্ব নয়, সরকার যারা চাচ্ছেন তাদেরও দায়িত্ব আছে যে তারা তাদের দাবিগুলো কনসিডার করবেন কিনা, এগুলো সঠিক কিনা এটা দেখবেন কিনা, এবং যদি সঠিক হয় সেটা ইমপ্লিমেন্ট করতে কি সমস্যা আছে সেটা বিবেচনা করবেন কিনা, এবং যারা যে দাবি করছে তাদের সাথে আলোচনা ভোটের যুক্তিকতার পর্যালোচনা করবেন কিনা, এগুলো তো সরকারেরও দায়িত্ব আছে। এখন আমরা জেনুইন দাবি নিয়ে মাঠে থাকবো, সরকার সেখানে নাকে তেল দিয়ে ঘুমাইতে থাকবে, তো তাহলে তো কারোই দায়িত্ব পালনটা সঠিক হবে না। আমি মনে করি আমরা যে দাবি করছি বা আরো যদি কোনো দলের দাবি করে, তাহলে গভর্নমেন্ট শুড সিট দেম, টক টু দেম, বুঝার দরকার আছে, দরকার ঐকমত কমিশনে তো সেটাই হয়ে চলেছে, বৈঠক হচ্ছে, কথা হচ্ছে, কিন্তু ঐকমত হচ্ছে না। আপনারা দাবির সাথে সাথে পিআরের দাবির সাথে সাথে জাতীয় পার্টি সহ 14 দলের নিষিদ্ধের দাবি করছেন। মানে জাতীয় পার্টি যেটি বলছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তো আপনারা তো ভোকাল ছিলেন না, জাতীয় পার্টি সব 14 দল নিষিদ্ধের দাবিতে আপনারা রাজপথে কেন? না, আমরা যা আওয়ামী লীগের নিষিদ্ধ নয়, আমরা তো নিষিদ্ধের কথা বলিনি, আমরা বলছি সাময়িকভাবে কার্যক্রম স্থগিত করার জন্য। কারণ তারা 15 বছর যে কার্যক্রম চালিয়েছে, ভোট ছাড়া শাসন করেছে, গুম হত্যাকাণ্ড করছে, বর্ণনা দিতে চাই না, বর্ণনা দিতে হলে তো বহু বর্ণনা আছে, এটা সকলেই জানে। সেই জন্য এদেরকে কার্যক্রম স্থগিত করেছে, এবং আমরা তো আন্দোলন করেছি। যখন প্রধান উপদেষ্টার পার্বণ ঘেরাও করলো, তো সেখানে তো আমরা উপস্থিত ছিলাম, আমাদের লোকেরা ছিল, কথা বলেছে। জাতীয় পার্টি তো মাঝখানে আছেন, তারা নিজেরাই নিজেদেরকে মাঠ থেকে দূরে সরে নিয়ে গেছিল, সেই জন্য এটার ফোকাসে আসে। কিন্তু জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের সহযোগী না হতো, তাহলে তো আওয়ামী লীগ 2018-2024 নির্বাচনে যেতেই পারতো না, বৈধতা থাকতো না মোটে। তো তারা তো অপরাধের সহযোগী, যে অপরাধ করে আর যে অপরাধের সহযোগিতা করে তাদের অপরাধ কিন্তু প্রায় একই রকমের। তো সে কারণে আমরা আওয়ামী লীগকে যেহেতু কার্যক্রম স্থগিত করা হয়েছে, আমরা বলছি 14 দল এবং তাদের সহযোগী জাতীয় পার্টি, তাদেরও কার্যক্রম স্থগিত থাকা উচিত। জি, এই যে অপরাধের সহযোগী বা অপরাধ সহ মানে সহ্য করে যাওয়া, ধরেন যখন তত্ত্বাবধায়ক সরকারের কলঙ্কিত হলো বিষয়টি, সেটি বিএনপি আপনাদের সময়, আপনাদের জোট সরকারের সময়, তখন একজন বিচারপতির বয়স বাড়িয়ে তাকে প্রধান উপদেষ্টা বানানোর চেষ্টা করা হলো। তিনি যখন আন্দোলনের মুখে সেটাতে রাজি হলেন না, তখন মানে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ তিনি হয়ে গেলেন তত্ত্বাবধায়ক সরকার প্রধান। তারপরে একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছিলেন, উপদেষ্টারা একের পর এক পদত্যাগ। সেই সময় তো আপনারাও আসলে তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করার যে একটা অবস্থান তৈরি হয়েছিল, আপনারাও তো তার সহায়ক ছিলেন। মানে যদি সহায়ক সহযোগী হিসেবে দায় দিতে হয়, আপনারা কি দায় নেন? হ্যাঁ, ওটা করার সময় যে কিছুটা সঠিক হয়নি বা বাড়াবাড়ি ছিল, এটা আমি অস্বীকার করতে চাই না। তো সেই বাড়াবাড়ির জন্য তো তৎকালীন সরকারকে এবং দলগুলোকে খেসারত দিতে হয়েছে। আমরা তো সেই খেসারতের একটা অংশ নিয়েছি আমরা তখন। সুতরাং আমরা একেবারেই, যদি এখানে কোনো দায় থাকে, আমরা দায় মুক্ত, এটা আমরা মনে করছি না। জি, অনেক ধন্যবাদ। একটু এইটাতেও আসি যে আপনারা বলছেন আপনারা আসলে ইসলামিক বা শরিয়া আইনের মাধ্যমে দেশ শাসন করতে চান। আসলে কয়েকটা মন্তব্য আমি পড়তে চাই। আপনাদের সাথে এখন জোটবদ্ধ হচ্ছে সেই সংগঠন, তাদের সেখানে বলছেন যে, আমি বলছি চরমনায় পীরের কথা, তিনি বলছেন যে বেয়াদব, বেআমল, উশৃঙ্খল এই 3 মিলিয়ে হয় শিবির। মুফতি রেজাউল করিম আরো বলছেন যে কোনো দেশে যদি কমিউনিস্ট দখল করে সেখানেও একদিন ইসলাম আসবে, কিন্তু কোনো দেশ যদি জামাত দখল করে কিয়ামতের আগ পর্যন্ত কোনোদিন ইসলাম আসবে না। এটি হচ্ছে তার একটু পেছনের বক্তব্য। হেফাজতের আমির, আর একটা ইসলামিক শক্তিশালী সংগঠন হেফাজতে ইসলাম, তিনি সম্প্রতি বলেছেন যে জামাতে ইসলাম ভণ্ড ইসলামী দল, সহি ইসলামী পার্টি না। জামাতের ইসলাম হলো মওদুদির ইসলাম, মওদুদির ইসলাম করলে ইমান থাকবে না।
আপনারা আসলে আসলে ইমান এবং ইসলাম সুরক্ষিত থাকবে, সেই নিশ্চয়তা ধর্মপ্রাণ মুসলমানরাই বা কিভাবে পাবে, যখন মানে ইসলামিক নেতারাই এরকম বলছেন, শক্তিশালী নেতারা? হ্যাঁ, এসব বক্তব্য তো মাঠে কিছু বিভ্রান্তি তৈরি করে। এই জন্য আমি সকলের কাছে অনুরোধ করব যে এমন কোনো কথা না বলতে পারলেই ভালো হবে, এটা মানুষ ইসলামী দল মুসলমানদের নিয়ে বিভ্রান্ত হইতে পারে। এক, 2 নম্বর কথা হচ্ছে, চরমনের পীর সাহেবরা নানা সময় কিছু কথা বলেছেন, সন্দেহ নাই, কিন্তু সেটা তো অনেক আগের কথা ছিল। ইদানিং অন্যদের সাথে আমাদের ইন্টারাকশন বাড়ছে, আমরা একে অন্যকে জানতে পারছি এবং একে অন্যকে বোঝার চেষ্টা আমরা করছি। সুতরাং এর ভিত্তিতে আমি মনে করি যে আমাদের ভিতরে যে একটা গ্যাপ, যা একে অন্যকে জানার যে গ্যাপটা ছিল, সেটা অনেকটা দূর হচ্ছে এবং সেক্ষেত্রে আমাদের চিন্তা চেতনারও, তাদেরও ভিতরে অনেক পরিবর্তন হচ্ছে। আমরা একসাথে এখন কাজ করতে পারছি। এটা মানে আবারও সেই একসঙ্গে কাজ করতে পারছেন, এখন সঙ্গী যখন ছিলেন না তখন জঙ্গি ছিল, এই সংস্পর্শে আসছি এবং আমরা জানতে পারছি। আর হেফাজতের যিনি মুরব্বী আছেন, উনি অত্যন্ত বয়োবৃদ্ধ মানুষ, মুরব্বী মানুষ। আমি আশা করি ওনারও সময়ের ব্যবধানে আমাদের সম্পর্কে যে বুঝে ঘাটতি আছে সেটা ইনশাল্লাহ দূর হবে, আমরা আশাবাদী। আর হেফাজতে কোনো রাজনৈতিক দল নয়, আপনারা জানেন। হেফাজতের সাথে অনেকগুলো দলের সংমিশ্রণ হচ্ছে, একটা প্ল্যাটফর্ম হচ্ছে হেফাজত। হেফাজতের সাথে সম্পৃক্ত অনেকগুলো ইসলামী রাজনৈতিক দল কিন্তু এখন আমাদের সাথে, আমরা একসাথে কাজ করতেছি। তো সুতরাং প্রধান হিসেবে উনি যাই বলুন না কেন, ওনার হেফাজতের সাথে সম্পৃক্ত বিভিন্ন দল আমরা এখন একসাথে কাজ করছি। আমি আশা করি প্রথম হচ্ছে উনি অনেক মুরব্বী, অনেক বয়োবৃদ্ধ মানুষ, উনি অনেক সময় অন্যের দ্বারা প্রভাবিত হয়ে যেতে পারেন এবং আমরা এটা আশাবাদী যে উনি সময়ের ব্যবধানে উনিও আমার সম্পর্কে সঠিক ধারণা যদি পান, ওনারও ধারণা পাল্টে যাবে এবং সেটার একটা পরিবর্তন আমরা লক্ষ্য করবো ইনশাল্লাহ। জি, মানে আপনাদের সঙ্গে কাজ করছিলেন না বা করেন নাই তখন, সে কারণেই একদম ইসলাম ধ্বংস হয়ে যাবে, ইমান ধ্বংস হয়ে যাবে, এইরকম অভিযোগ আসবে আপনাদের কাছে? মানে আপনাদের জামাতের মধ্যে আসলে আমি যদি একটু বুঝতেই চাই, শরিয়া আইন আপনারা জারি করার কথা বলছেন, আপনারা কেমন করে আসলে শরিয়া আইনটা জারি করবেন আমাদের দেশে? আগের প্রশ্ন তো দুইটা প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, আপনি যেটা বলতে চাচ্ছেন যে একেবারে ইসলামে নই আমরা, যে তারা বলছেন, এটা তো তারা কেন বলছেন, আপনি যখন ওনাদের সাথে ইন্টারভিউ করবেন তখন তারা জানাবেন। আমরা তো মনে করি আমরা ইসলামকে বিশ্বাস করি, আল্লাহ আমাদের ধর্মপ্রাণ মুসলমানরা ধরেন তারা তো কনফিউজ হবে যে হেফাজতুল আমির তিনিও একজন বিশিষ্ট আলেম, মুফতি রেজাউল করিম তিনিও বিশিষ্ট আলেম, আবার জামাতে ইসলামী একটা ইসলামী দল, তারা যখন বলছেন আপনাদের হাতে ইমান নিরাপদ নাই, ধ্বংস হয়ে যাবে, থাকবে না ইমান, ইসলাম থাকবে না, তখন মানুষের মনে আসলে কি বার্তা যাবে? না, আপনি তো বলছি আপনাকে, এটা দ্বারা কিছুটা বিভ্রান্তি তৈরি হয় মানুষের ভিতরে। এসব এক্সট্রিম কথা না বলাই ভালো। যেই হোক, আমরাও তো ওনাদের ব্যাপারে এটা বলছি না। আর মানুষ যে অনেক বেশি বিভ্রান্ত হচ্ছে না, তার প্রমাণ তো হচ্ছে মানুষের, আমাদের প্রতি মানুষের সমর্থন। মানুষ যদি এতই বিভ্রান্ত হইতো, তাহলে কোটি কোটি মানুষ, মুসলমান ধর্মপ্রিয় মানুষ জামাতকে সমর্থন করছে কেন? সেটা দ্বারা প্রভাবিত হচ্ছে না, কারণ তারা তো জামাতকে দেখছে। প্রত্যেক বাড়িতে একজন জামাতের লোক আছে, আপনার আত্মীয়দের ভিতরে জামাতের লোক আছে, প্রতি পাড়ায় পাড়ায় জামাতের লোক, তো তাদেরকে তো মানুষ দেখতেছে ওরা কি করে। তো সে কারণে বিভ্রান্তটা হচ্ছে না আর কি। তবু এগুলো না বলাই আমি উত্তম মনে করি। কারোই বলা উচিত না, আমাদেরও না, ওনাদেরও না, আর কারোই না। আপনি বলছেন কোটি কোটি মানুষ জামাতকে সমর্থন করছে, সম্প্রতি যতগুলো জরিপ আসছে সবগুলোতে দেখা যাচ্ছে এখনো কোটি কোটি মানুষ আওয়ামী লীগকেও সমর্থন করছে। লেটেস্ট ইনোভেশনের যে জরিপ, সেখানে বলছে তারা 18% ভোট পাবে, এবং গেল 6 মাসে বিএনপির ভোট কমেছে, জামাতের ভোট কমেছে, কিন্তু আওয়ামী লীগের ভোট বেড়েছে। জরিপ এরকমটা কথা বলছে, এবং সেখানে আসলে তাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা, যারা আসলে আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগে ভোট দিতে যায়, সেটিকে তাদের উপর ন্যায় করা হচ্ছে। আচ্ছা, আওয়ামী লীগ যে হাজার হাজার লোককে হত্যা করছে, শেষ দিকে প্রায় 2000 ছেলেকে বিপ্লবের সময় 1-1.5 মাসে হত্যা করেছে,
এসব ব্যাপারে আপনার মত কি? না, আমার মত তো আসলে আমি দিতে পারবো না। আমি হচ্ছে মত নেয়ার জন্য এখানে বসে আছি। আমার নিজস্ব মত আমি এখানে মানে ইন্টারভিউ করার সময় অন্তত আমার নিজস্ব মত দেই না, কিন্তু আমার মতের উপর তো আসলে আমি যদি মত দিয়েও দিই, আমার মতের উপর তো আর জনগণের মত নির্ভর করছে না। জনগণের একটা অংশ আওয়ামী লীগের সমর্থক আছে তো এটা খুব স্বাভাবিক। এটা এটা তাদের পক্ষে একটা মত আছে, সমর্থন আছে, এটা তো আছে সব, তো কিন্তু তাদেরকে দলীয়ভাবে বঞ্চিত করাটা কি ন্যায্য হবে? না, আমাদেরকে তো ভোট থেকে কাউকে বঞ্চিত করা হয়নি। এটা আওয়ামী লীগ দল হিসাবে তার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু কোন ব্যক্তির ভোটাধিকার ত্বরণ করা হয়নি। ভোট চাইলে প্রত্যেকে ভোট দিতে পারবে, চাইলে প্রত্যেকে ভোট দিতে পারবে না। এখানে আপনাদের বুঝের একটা ঘাটতি আছে। একটি দল হিসাবে আওয়ামী লীগ যেহেতু জেনোসাইড করছে, 3টা জেনোসাইড করছে, গণহত্যা করছে আওয়ামী লীগ। শাপলা চত্বরে একটা গণহত্যা করছে, বিডিআর একটা গণহত্যা করছে, তারপরে মানে তাদের সরকার বিরোধী আন্দোলনের সময় তারা গণহত্যা করেছে। দুনিয়ার কোনো দেশেই গণহত্যাকারী সংগঠন পরবর্তী পর্যায়ে রাজনীতিতে থাকে না, এখন উদাহরণ আছে। তো তারপরেও আওয়ামী লীগকে তো ব্যান্ড করা হয়নি, আওয়ামী লীগের কার্যক্রমকে আপাতত স্থগিত করা হয়েছে। শুরুতেই যখন আমাকে প্রশ্ন করেছিল যে আওয়ামী লীগের ব্যাপারে বক্তব্য, আমি বলছিলাম তারা ভোট ছাড়া 15 বছর ক্ষমতায় অন্যায়ভাবে ছিল, কমপক্ষে 15 বছর তাদেরকে এখান থেকে বিরত রাখা উচিত ইনসাফ কায়েমের জন্য। আর ব্যক্তি হিসেবে কোনো ব্যক্তিকে তো এখানে ভোট দেওয়া থেকে নিষিদ্ধ করা হয়। আমি একটা প্রশ্ন করছিলাম, যারা আওয়ামী লীগের সমর্থক নৌকা মার্কায় ভোট দিতে চায় তারা কি করবে? একদম আওয়ামী লীগের ঘোর সমর্থক যারা পাড়ায় মহল্লায়, যেমন জামাত বলছিলেন আছে, আওয়ামী লীগেরও কিছু লোক আছে, তারা কোথায় ভোট দেবে? আপনার আরেকটা প্রশ্ন জুড়ে দিই, আপনার কথা থেকে যেটি আসলে জুড়ে দিই, আপনি একসাথে বলেন যে গণহত্যায় যারা জড়িত তাদের রাজনীতি করার সুযোগ থাকে না। গণহত্যার সাথে জড়িত থাকার জন্য জামায়াত ইসলামীকে সবচেয়ে আগে থেকে অভিযুক্ত করা হচ্ছে। আওয়ামী লীগ তো এই সম্প্রতি সময় থেকে আসছে, এবং সেটি আসলে আবারও সেই পুরনো কথা। সব দল মত, ডান বাম, মানে সবাই বলছে যুদ্ধাপরাধের সাথে সম্পৃক্ততা, অতীতের ইতিহাস, নানান রকম বই পুস্তক সবখানে এরকম কথাবার্তা বলছে। হয়তো আলাদা ইতিহাসও নিশ্চয়ই আছে। তো সেই দায়টা তো আপনারা নিচ্ছেন না। জি জি, আপনি যেটা বলেছেন তার সংকেতটা হচ্ছে জামাত কোনো গণহত্যা করে নাই। আর দুই নম্বর কথা হচ্ছে যারা ইলেকশন করবে, যারা ইলেকশনে দাঁড়াতে পারবে, বৈধতা আছে, কেউ যদি চায় তাদেরকে ভিতরে তারা ভোট দিতে পারবে, ভোট দিতে তো কোনো অসুবিধা নেই। জি জি, ভোট দিতে সমস্যা নেই, কিন্তু আওয়ামী লীগের মার্কা নিয়ে প্রার্থী হতে সমস্যা। প্রার্থী তো আর হতে পারবে না। মানুষ যারা আসলে ভোট দিতে চায়, ওই যে 18% মানুষ জরিপে যেটি বলছে, যেই জরিপটা একদম প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনিও দেখাচ্ছিলেন যে এই সরকারের উপর সমর্থন মানে আস্থা রাখছে, তারা ভোট আয়োজন করতে পারবে 78% মানুষ, সেটি খুব প্রচার করছিলেন। সেই জরিপেই বলছে 18% মানুষ, মানে প্রথম বিএনপি, দ্বিতীয় জামাত, তৃতীয় আওয়ামী লীগ, 18%, 6 কোটির মতো ভোটার আছে। আমি এটাই জিজ্ঞাসা করছিলাম যে তাদের প্রতি ন্যায় হবে, ভোটারদের প্রতি? কিছু বলছি যে তারা যদি কাউকে ভোট দিতে চায় তারা ভোট দিবে, যারা ইলেকশন করতে পারবে। যারা করতে পারবে না তাদেরকে ভোট দেওয়ার সুযোগ তো নেই। মানে দর্শকের কাছে কি বার্তা গেল নিশ্চয়ই দর্শক বিবেচনা করবে। শেষ প্রসঙ্গে আমি একটু জিজ্ঞাসা করি, সম্প্রতি উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলছেন যে গণঅভ্যুত্থানের পরপরই চোখের সামনে ভাগাভাগি হয়ে গেল, ভাগবাটোয়ারা হয়ে গেল, এবং বিএনপি এবং জামাত এই দুটির নাম উল্লেখ করে তিনি বলছেন যে প্রশাসন, বিশ্ববিদ্যালয়গুলো, ভিসি প্রভিসি এই পদগুলো ভাগাভাগি করে নিয়ে গেল জামাত এবং বিএনপি, এবং তারপর 4 মাস পর থেকে শুরু হলো অসহযোগিতা। এই প্রসঙ্গে আপনি আসলে কি বলবেন? এই প্রসঙ্গে আমি কিছুই বলবো না, এটা সে বলেছে, কেন বলেছে সে ব্যাখ্যা তার থেকে নিতে হবে। আমি ভাগাভাগির বিষয়ে আমার কোনো ধারণা নাই। একটা সরকারের বিপরীতে গিয়ে অন্যরা ভাগাভাগি কি করে নিতে পারবে, আইনগত কোনো ভিত্তি থাকতে হবে না। সুতরাং সে কেন বলছে, কি বলছে, সেটা তাকেই ব্যাখ্যা দিতে হবে। আপনারা কি ব্যাখ্যা চাইবেন? না, আমার ব্যাখ্যা চাওয়া দরকার, আমি তার কথাকে তত গুরুত্ব দিচ্ছি না যেরকম গুরুত্ব আপনি উপদেষ্টা বলছেন, তবুও গুরুত্ব দিচ্ছেন না। এবং তিনিও গণঅভ্যুত্থানের লিডার, অন্যতম লিডার, মাস্টার মাইন্ড খ্যাত। না, আমি অত গুরুত্ব দিতে চাই না তার বক্তব্যকে। জি, অন্য লিডাররা গুরুত্বের সাথে জাতিসংঘে যাচ্ছেন আর তার বক্তব্য আসলে গুরুত্বহীন হয়ে যাচ্ছে। যা হোক, সামনে নিশ্চয়ই আমরা দেখবো আপনাদের সামনে তৎপরতা। জি ডাক্তার তাহের, তখনও নিশ্চয়ই আপনার সাথে কথা বলবার সুযোগ হবে। অনেক ধন্যবাদ, আপনি আমাকে অনেকটা সময় দিয়েছেন, যুক্ত হয়েছেন। আশা করি দর্শকও পছন্দ করবেন। জি, আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন।